তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোনো নদী নাই, এমন কোনো বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে জোরদার করার কোনো বিকল্প নাই। আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু রাখতে পেরেছেন, এখন তো সেটা আমরা পাচ্ছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনতার দলের সভাপতি জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এর মধ্যে দেশের রাজনীতিতে বেশ অনেক কিছু ঘটনা ঘটে গেল। আপনি যদিও সামরিক বাহিনীর একজন লোক ছিলেন এক সময়, তারপরে এখন তো নিজে সক্রিয় রাজনীতির সঙ্গেও আছেন। তো আমি রাজনৈতিক কিছু প্রসঙ্গ নিয়ে আগে কথা বলি, পরে সামরিক বাহিনী নিয়েও একটু কথা বলতে চাইবো যদি আপনার সময় থাকে। আপনি দেখছেন এর মধ্যে আমাদের নতুন একজন আমরা রাষ্ট্রপতি পেয়েছি এবং নির্বাচিত হয়েছেন উনি, অনেক বছর পরে নির্বাচনটা হয়েছে। সেই নির্বাচন কিরকম হয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে, কারণ এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে আবার 70 ধারার প্রয়োগ ছিল। 70 ধারার প্রয়োগ থাকার মানে এখানে অনেকটা প্রকাশ্যে নির্বাচন, কে কাকে ভোট দিল সেটাও জানা গেল। যে ভোটে প্রকাশ্য হয় সেটা নির্বাচন কিভাবে হয় সে এটা নিয়েও আবার একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রশ্ন করেছেন এবং উনি নির্বাচনে অংশই নেন, ভোট দিতে জানেন। তারপর আমরা একজন খুবই মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি আমার প্রথম উনি একটা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। 4 জন নতুন মন্ত্রী পেয়েছি আমরা, একজন মন্ত্রীর প্রমোশন হয়েছে। তো অনেক কিছু আমরা দেখলাম। আমি এটা নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলছি যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং 4 জন নতুন মন্ত্রী নিয়োগ করা, এবং কেন তাদের নিয়োগ করা হলো, এত বড় মন্ত্রিসভা আমাদের দরকার আছে কিনা, কি মনে করেন আপনি? মানে আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন এবং ক্লিন ইমেজের একজন মানুষ। তেমন একজন মানুষকে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত করেছেন, আমরা সকলের পক্ষ থেকে তাকে মানে মানে অসীম ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে পারি এবং আমাদের জনতার দলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবাদে মন্ত্রণালয় পরিবর্তন, কোনো মন্ত্রীর পদোন্নতি, কোনো নতুন মন্ত্রী নিয়োগ, সবকিছু এটাকে খুবই রুটিন অ্যাফেয়ার বলে আমি মনে করি। তবে এত বড় মন্ত্রিসভার কোনো প্রয়োজন বাংলাদেশের জন্য কখনোই ছিল না। এটা দিন দিন বাড়তে শুরু করেছে, আরো হয়তো ভবিষ্যতে বাড়বে, এবং মন্ত্রী এবং উপদেষ্টা মিলে যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের জন্য একটা বাড়তি সংখ্যা বলে আমি মনে করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য প্রশাসনিকভাবে দুর্বলতা, সেটা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো কিন্তু ক্লাস্টার সিস্টেম করা উচিত, যেটা দল করে গ্রুপ করে যদি করা যেত তাহলে মন্ত্রীর সংখ্যা কমানো যেত। এবং গত 6 মাসে আমরা সরকারিভাবে রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেখানে খুব ইতিবাচক কোনো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং প্রশাসনিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে, মানে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 900 বন্ধ হয়ে গেছে, এগুলি এবং আর্থিক খাতে যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সবকিছু মিলে খুব একটা অস্থিরতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ধাবিত হচ্ছে। সুতরাং এত বড় একটা মন্ত্রিসভা থেকে যদি এটার সুফল পাওয়া না যায়, তাহলে এটাকে তো অপচয় বলেই আমি ধারণা করছি সেরকম দিকেই এগোচ্ছে। জি,
এর সময় আরেকটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, এখনো হচ্ছে, কদিন আগে আরো বেশি বেশি হতো। সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে আলোচনাটা, উনি ভারত যাবেন কি যাবেন না, গেলে কি হবে না গেলে কি হবে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক, এবং উনি গেলে অথবা না গেলে সেই সম্পর্কে টানাপোড়েন কোন পর্যায়ে পৌঁছবে, এসবই আপনি জানেন, আমার নতুন করার কোনো দরকার নেই। আপনি নিজে কিভাবে দেখেন এই যাওয়া না যাওয়া, এই বিষয়গুলো? যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় উভয় দেশে পড়েছে। আমি বিষয়টাকে একেবারেই খুবই চুলচেরা যদি বিশ্লেষণ করতে চাই, উভয় দেশের পক্ষ থেকে বিষয়টাকে আমি এভাবে দেখতে চাই। যেমন ভারত একাধিকবার আগ্রহ প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য, কিন্তু সেখানে পদ্ধতিগত কোনো বড় ধরনের ভুল হচ্ছে। কেন বাংলাদেশ মনে করছে না তাদের এই আমন্ত্রণটা সম্মানজনক? কেন প্রথম মিটিংটা আপনার ব্রিক্সের সাইড লাইনে হতে হবে? তো এই প্রশ্নগুলি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয়ত আসি যে বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্সটা যেটা হয়েছে সেটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। এটা ভারত এবং বাংলাদেশের যে কূটনীতি, এটাকে আমি শিশুতোষ কূটনীতি বলে মনে করি। ছেলে খেলার মতো, খেলতামাশার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, মানে এই যে 54 বছরে এরকম কোনো কূটনৈতিক জটিলতা আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মনে পড়ছে না। এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে এগুলি এত জটিল এবং এত কঠিন, এবং সেটার ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বসার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে ভারত মনস্তাত্ত্বিকভাবে এবং নৈতিকভাবে একটা পরাজয় বরণ করেছে বলে ধরে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই আপনি খেয়াল করুন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ ভারতের সকল প্রকার সম্পর্কের দরজা কিন্তু একটার পরে একটা বন্ধ হয়ে গেছে। রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, এমনকি চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা যেত, সে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সে সময় ভারতের সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে রাজনৈতিক সরকার একটি আসলো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতে না গিয়ে চীনে গেলেন বা মালয়েশিয়ায় গেলেন, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। তারপরে ভারত থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো, এবং এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে সেটাকে বাংলাদেশ সম্মানবোধ করছে না। এখানে বড় একটা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং আমরা গত সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা যে দেখছি, এর অনেক আপত্তিকর কথাবার্তা পর্যন্ত আসছে। বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব পর্যায়ে নেতৃত্বে আনতে যাচ্ছেন, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুল করছেন। এমন হবে কেন? আমাদের তো বিনা পয়সায় বিনা স্বার্থে এত বড় উপকার করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। বাংলাদেশ যে দুটো শর্ত দিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কোনো সহজ বিষয় নয়। তাহলে এত কঠিন কঠিন শর্ত দেওয়ার মানেটা কি? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই ভিজিটের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভারতে ভিজিটের সাথে এই আমাদের 18 কোটি মানুষের এবং ভারতের 143 কোটি মানুষ বা 50 কোটি মানুষের ভাগ্যর সাথে জড়িত। সুতরাং এই বিষয়টা এত মানে খেলতামাশার ভিতরে দেখলে হবে না। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত চারদিক থেকে ঘিরে আছে। চীনের সাথে এটার কোনোভাবে মেলানো সম্পর্ক এটা সম্ভব নয়, প্রয়োজন না। আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কোথায়। এই ভিজিট যদি না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলি বিষয় আছে। এক্সট্রাডিশনের যে চুক্তি আপনার যে শর্ত দিয়েছে শেখ হাসিনার, এটা কি সহজ কোনো বিষয়? আপনি অগস্তো পিনোসের কথা চিন্তা করেন, পিনোসোকে কি ফেরত নিতে পেরেছে? ব্রিটেন তাকে এক বছর আইনি লড়াইয়ের পরে তারপরে পিনোসোকে দিতে রাজি হয়েছে। কিন্তু দেখুন, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছেন, এই আশ্রয়ের মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যান, তখন তো যে কোনো ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি দিয়ে গিয়েছেন। এটার সমঝোতার মাধ্যমে হয়েছে। এখন ভারতের সেনাবাহিনী প্রধান দাবি করেছেন যে বাংলাদেশের
বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তখন তাদেরকে অনুরোধ করেছে বলে তারা শেখ হাসিনাকে নিয়েছেন। এখন বিষয়টা যেটাই হোক না কেন, আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের ক্ষেত্রে, সুতরাং প্রত্যর্পণের বিষয়টি ভারত সহজে করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এরকম কঠিন শর্ত দিয়ে ভারতের সাথে বসার সম্ভাবনা আমি দেখি না অন্তত। তারপরে বিষয়টা বুঝতে হবে যে আমাদের অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেটার সমাধান ভারতের সাথেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। চায়না বা ইউএসএ এসে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারবে না। ধরুন তিস্তার কথা, তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে, আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোনো নদী নাই, এমন কোনো বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে জোরদার করার কোনো বিকল্প নাই। আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু রাখতে পেরেছেন, এখন তো সেটা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় যেটা ভারতের সাথে আমি বলেছি, বাংলাদেশের সম্পর্ক 4টা পর্যায়ে হতে পারে। একটা হলো সমর্পণ, যাই বলবে ভারত তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, বোঝাপড়ার মাধ্যমে, মানে দুই পক্ষের সমান সমান অধিকার নিয়ে ন্যায্যতার ভিত্তিতে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি সংঘাত, এখন তো সংঘাতের পর্যায়ে চলে গেছে, এরপর হলো সংঘর্ষ। এখন দেখুন খুব শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য যেটা আপনার দরকার, আপনার জাতীয় ঐক্য আছে। স্বাধীনতার পরে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক সমাজ। এখানে আওয়ামী এবং আওয়ামী বিরোধী যে অবস্থান, এটা কি স্বাধীনতার পর সবচেয়ে প্রকট নয়? এরকম একটা জাতীয়ভাবে বিভক্তির ভেতর দিয়ে আপনি কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? দ্বিতীয়ত হলো, আমাদের কোনো ডেটোরেন্স ক্যাপাসিটি আছে যা দিয়ে ভারতকে আমরা মোকাবেলা করতে পারবো? এগুলি নাই। এগুলি বাস্তবতার নিরিখে এগুলি বিচার করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বারবার, দেখুন বস্তা পচা ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই, এ কথা আমরা অনেক শুনেছি। একইভাবে আমি মনে করি বিএনপি সরকার আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার এক হলো আওয়ামী একটা বিশাল সমর্থন তারা হারিয়েছে। আপনার দেখুন সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কার মাধ্যমে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রফেসর ইউনূসের সময়। তখন যদি আওয়ামী লীগের নির্বাহী আদেশে ব্যান করা না হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কিন্তু সে সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। কিভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মধ্যে এত বিশাল জনভিত্তির একটা রাজনৈতিক দলকে ব্যান করা হয়, এটা তো ভুল হচ্ছে। তারপরে আমি মনে করি যদি এমন হতো যে দুষ্কৃতিকারী যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সেই সব আওয়ামী লীগারদের আপনি শাস্তি দেন, কিন্তু নিরীহ আওয়ামী লীগের যারা 90% নিরীহ আওয়ামী লীগার, তারা গত 1.5 বছর 2 বছর ধরে ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। তা তাদের তো একেবারে মানে জীবন একেবারে অচল হয়ে গেছে। তারাও তো একটা মুক্তির কথা চিন্তা করবে। সুতরাং বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই যে এত মিথ্যা মামলা হামলা হয়েছে, প্রথম উচিত ছিল এই যে বিশাল আকায় আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ ছিল তাদেরকে আস্থায় নিয়ে আসা। সেই কাজটা করা হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মানে মানুষ এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্তির দিকে পড়ে আছে। সুতরাং একটা বিশাল অংশ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, অরাজকতা সৃষ্টি হোক এবং এভাবে পতন হোক। এটা কি সরকার বুঝতে পারছে না? সরকারের এত উপদেষ্টা, এত মন্ত্রী, তারা কি এই বিষয়ে কোনো মানে মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে পারছেন না? আমরা বারবারে বলছি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সবই অসম, কোনোটাই উইন উইন নয়, সব উইন লুজ। এটা আমি একাধিকবার আপনার আলোচনা আমি করেছি। কিন্তু কথা হলে এটার ফয়সালা আপনি চোখে চোখ রেখে যে কথা বলবেন, সামনাসামনি বসতে হবে। তো সামনাসামনি যদি নাই বসেন তাহলে আপনার সমাধান আসবে কিভাবে? সুতরাং আমি মনে করি ভারতের দেখতে প্রচন্ড ভুল হয়েছে। ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনাকে 5ই অগস্টে এই সংবাদ সম্মেলন করতে দিয়ে এক ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে বাংলাদেশের প্রতি, কোনো সন্দেহ নেই। আবার ভারত যদি এটা ভুল বুঝেই থাকে, তাহলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বললেন যে ভারত তার ভুল বুঝতে পেরেছে। যদি বুঝতেই থাকে, আপনাদের যদি ইঙ্গিতে দেয়, এটা আপনারা পাবলিক করলেন কি কেন? এটা তো ঠিক না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস থেকে সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার পরক্ষণে তা উজ্জ্বল করে নেচ্ছে। সো এইটা একটা নাটকীয়তার ভিতরে চলছে। আপনি দেখুন, একজন ব্যক্তি জুয়ারেই যদি তার জুয়া খেলার জন্য
পরিবার পথে বসে, একজন রাষ্ট্র জুয়ারি কিন্তু তার তার জুয়ায় হারার কারণে পুরো জাতি একটা পথে বসবে। সুতরাং এখানে আমি উভয় ভারত এবং বাংলাদেশ উভয় সরকারের প্রতি আমি মনে করি খুবই সহনশীল ভাবে বিষয়টাকে দেখা উচিত। এটা কোনো ব্যক্তিগত কোনো দলীয় কোনো সিদ্ধান্ত বা আবেগের বিষয় নয়, এটা উভয় জাতীয় স্বার্থের বিষয়। এখানে ভারতকেও মনে করতে হবে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ যদি ডেটোরেন্স ক্রিয়েট করতে পারে তাহলে ভারতেরও অনেক ধরনের অসুবিধা হবে। আবার একইভাবে আজকে যে বিপদ, আজকে যে সংকট চলছে, সেখানে ভারতে কিন্তু সবার আগে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রথম যে গুরুত্ব দিতে হবে, এটা উভয় দেশের জনগণের স্বার্থের, রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। সুতরাং এখানে কোনো খেলতামাশার ভিতর দিয়ে এরকম কূটনীতি চলতে পারে না। আমি মনে করি না উভয় দেশ, ভারত এবং বাংলাদেশ, কোনো দেশে এই ভিজিটকে কেন্দ্র করে কোনো পরিপক্কতার পরিচয় দিয়েছেন। ভারতকে মনে রাখতে হবে স্মরণকালের ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন বাংলাদেশে বিরাজ করছে, সেটাকেও আমলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি খুবই সংবেদনশীল একটি বিষয় এবং যে কোনো মূল্যে এই সফর হওয়া উচিত, আজকে অথবা কালকে। এরকম কথা বলাটা মোটেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যে এই তারিখের মধ্যে না আসলে আর ভবিষ্যতে মোদী সরকারের সাথে দেখা করা যাবে না। এই ধরনের কথা কেন রাষ্ট্রীয় পর্যায়ে বলা হবে? আমি তো একেবারেই শিশু সুলভ একটা আচরণ দেখতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত। আমি মনে করি জাতীয় স্বার্থ নিয়ে উভয় দেশ এক ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে, এটা উভয় দেশের কারোর জন্য কল্যাণকর নয়। জি, আমি এবারে একটু আপনার এই পুরনো যাচ্ছি, যে আপনার পুরনো পেশা যেটা সামরিক ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন এবং সামরিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আমরা ইদানিং একটা প্রবণতা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আপনাকে সরাসরি বলি, কয়েকদিন আগে দেখলাম যে প্যারিস থেকে এক ভদ্রলোক ইউটিউবে উনি কথা বলেন। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন এবং উনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আর্মি চিফ এবং তার সঙ্গে আরো দুজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তারা নাকি নানাভাবে ষড়যন্ত্র করছেন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমার কাছে এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এ ধরনের প্রচেষ্টা আর্মিতে হচ্ছে, তো উনি কি করে জানবেন? এবং এটা যদি উনি জানলে কেবলমাত্র তখনই জানতে পারবেন যখন ওনাকে ভেতর থেকে কেউ জানাবে। তাহলে কি আর্মির মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি আছে, গ্রুপিং আছে? এটা কি থাকা উচিত? একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে এ ধরনের থাকবে কেন? আবার দ্বিতীয়ত, যার নামে উনি কথাগুলি বলছেন, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের সাফল্যই তো এসেছে বেসিক্যালি ওনার সিদ্ধান্তের কারণে। তো যিনি শেখ হাসিনার বিদায়ের জন্য কাজ করলেন, তিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি এটা নিয়ে একটু বলবেন? যে আমি মনে করি এটাকে একটু মুখরোচক আলোচনা করার জন্যই করা হচ্ছে। আপনি দেখুন, আমি কর্নেল ওয়াকারের বিষয়ে একটা কথা বলতে চাই। উনি চাইলেই একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন এবং তাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে যে এত সুযোগ থাকার পরেও উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে তার কোনো ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং রাজনৈতিক সরকারের কাছে তিনি রাষ্ট্র নির্বাচন, এবং তিনি প্রথম রয়টার্সকে ইন্টারভিউ বলেছিলেন যে বাংলাদেশের প্রথম যদি কেউ নির্বাচনের কথা বলে থাকে এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে 1-1.5 বছর সময় নির্বাচন পর্যন্ত গেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী। এখন হয়েছে কি যে 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিকরণের একটা বড় প্রক্রিয়া চলেছে। আমি মিলিটারি অলিগার্কির কথা অনেকবারে বলেছি যে কতিপয় জেনারেল যেভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতিকে দোর্দণ্ড প্রতাপের সাথে নিয়ন্ত্রণ করেছে, তো এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও ঘটেনি। সুতরাং এরকম একটা অঘটন ঘটেছে বাংলাদেশে, এই অলিগার্কির, সামরিক অলিগার্কির কথা বলছি। সেখান থেকে সংশোধিত রূপে ফেরা, প্রশাসনিকভাবে এবং এটার পেশাদারিত্বে ফেরা একটু সময় লাগবে, কোনো সন্দেহ নাই। এখনো পরতে পরতে আগের সরকারের সমর্থক বা এরকম মতামত এরকম মানুষ থাকতেই পারে। সুতরাং যে কোনো একটা বিষয় হওয়া মাত্র এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি খুব অবাক হয়েছি যে আমি যখন কিছুদিন বেশ কয়েকবার আমি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছি, তা আমি দেখলাম যে দেখা করলাম কেউ জানলো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি একজন সামরিক অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে পারি, কিন্তু দেখলাম যে এটা আমি যেদিন দেখা করি তার পরের দিন এটা কোনো জায়গা থেকে
অপপ্রচার হয় যে আমাকে বিশাল রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমার রাজনৈতিক দলকে আর্মির দল বলা হচ্ছে। তো আমি আমি ধন্যবাদ জানাই, আমাকে আওয়ামী লীগের বি টিম, রয়ের বি টিম, আইএস এর এজেন্ট, জামাতের এজেন্ট, এমন কোন দল মানে পক্ষ, দল, সংস্থা বাকি নেই রে ভাই, শুধু সিআইএ আর ইয়া বাকি, মানে রাশিয়ান ইন্টেলিজেন্স বা মোসাদ বাকি আছে। সুতরাং আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি প্রমাণ করতে পেরেছি আমি কারোর সাথে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন, এই যে বিষয়গুলি আমি এতটুকু বুঝি, এখন রাজনৈতিক সরকার আসার পরে আমি জেনারেল ওয়াকারকে যেভাবে চিনি, উনি অত্যন্ত পেশাদার, সৎ এবং একজন ইমানদার মানুষ। আমি তার কথা কাজের মধ্যে কখনো অমিল দেখি নেই। সুতরাং একজন রাজনৈতিক সরকার এখন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, যদি সরকার মনে করে তিনি যোগ্য না, তাহলে সরিয়ে দেবেন, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি শেখ হাসিনাকে বা ফিরত আনাতে এ ধরনের কোনো আলামত তথ্য আমার জানা মতে নাই। সুতরাং এ ধরনের মুখরোচক কথাবার্তা বলে মানে ওয়েবসাইটকে উত্তেজিত করা, ফলোয়ার বাড়া, এরকমই একটা উদ্যোগ বলে আমি মনে করছি। আর আপনারা এত পুরোনো বিষয়গুলো টেনে কি করবেন বলেন? হ্যাঁ, এটা কথা সত্য যে জেনারেল ওয়াকারের যদি আপনার ইয়ে না থাকতো, ইঙ্গিত না থাকতো, ওনার যদি সহযোগিতা না থাকতো, তাহলে শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না, এটা আমরা স্বীকার করি। কিন্তু এই জন্য বললাম যে আগের প্রশ্নে যেটা বললাম যে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। তো হিন্দল বিমানবন্দরে অজিত দোভাল যে মানে ওনাকে রিসিপশন দিয়েছেন, এটার সাথে কি আর রাষ্ট্রীয় সংযোগ নাই? তা সেটাও তো একটা বিষয় বাংলাদেশকে চিন্তা করতে হবে, যে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকে পাঠালেন, এবং তাকে ফেরত আনার ব্যাপারে মানে সরকার কোনো আলোচনা করবে। সবচেয়ে বড় কথা, আপনি এখন বলেন ইউএসএ, আপনার ইউকে, ফ্রান্স, ইন্ডিয়া, সবাই তো এখন চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে। এটা কি মানে কঠিন কোনো বিষয়? এটা কি অপ্রকাশিত বিষয়? এখন ঠেকান, আপনি কিভাবে ঠেকাবেন? এখন যাই হোক না কেন, সার্জিও গোরের বাংলাদেশের ভিজিট পুরো বাংলাদেশের কূটনৈতিক আবহাওয়াটাকে একদম উলট পালট করে দিল। আপনি কি টের পাচ্ছেন না এটা? তাহলে এই যে বিষয়গুলো যখন ঘটছে, সুতরাং আমরা তখনই যখন দেখব যে সেনাবাহিনী থেকে প্রত্যক্ষভাবে কোনো ডিক্লারেশন এসেছে, কোনো অ্যাকশন হয়েছে, তখন আমরা এটাকে সমালোচনা আন্ডারে নিয়ে আসবো। তাছাড়া সেনাবাহিনীকে নিয়ে এসব সমালোচনা করে খুব একটা আমি ফলপ্রসূ কিছু হবে বলে আমি মনে করি না, এবং এটার আমি খুব একটা ভিত্তি আমি দেখি না। জি, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর শামীম কামাল। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। আগামীতে হয়তো আবারও আপনাকে আমন্ত্রণ জানাব, তখন আমাদের সেই আমন্ত্রণ আপনি গ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। প্রিয় দর্শক, এখন পর্যন্ত। আল্লাহ হাফেজ।